আজ কতদিন হলো তোরা দুই বোন আমার কাছে নেই, একটেবারও আর বাবা ডাক শুনতে পাচ্ছি না। তোদের ছাড়া আমি কিভাবে যে বেঁচে আছি সেটা আমার কপাল আর আমি জানি। তোরা তাড়াতাড়ি ফিরে আয় মা, আমার বুকে ফিরে আয়। তোরা দুই বোন এখন কোথায় আছিস, কেমন আছিস, আমি কিছুই জানি না। হঠাৎ করেই দুই বোন কোথায় চলে গেলি? হে বিধাতা, তুমি আমার দুই মেয়েকে আমার বুকে ফিরিয়ে দাও। সোনাকলির বাবা দুই মেয়ের পথ চেয়ে বসে আছে। কবে ফিরে আসবে তার দুই মেয়ে? সেই আশায় সূর্য ধীরে ধীরে উঠছে। আকাশে কমলা আলো ছড়িয়ে পড়ছে, বাতাসে হালকা কাঁপন, যেন রাত্রির অন্ধকার এখনও নিজের ছায়া ফেলেছে। সোনাকলি ও রাজকুমার দানবপুরীতে যাওয়ার পথে একটি পাহাড়ের কোণায় পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছে। হয়েছে যে জাদুর তলোয়ারটি অদৃশ্য করা যায়, নইলে পথে আরও বেশি বিপদ হতো। রাক্ষসী দানবীরা কোনোভাবে যদি ওই তলোয়ারটি আমার হাতে দেখত, তাহলে ছিনিয়ে নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করত। হ্যাঁ সোনাকলি, ভালো হয়েছে। সাধু বাবার কথা মতো মন্ত্র পড়ে তলোয়ার অদৃশ্য করে দিয়েছ। তবে তলোয়ারটি ফিরিয়ে নিয়ে আসার মন্ত্রটি সবসময় মনে রাখবে। ওটা ভুলে গেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ রাজকুমার, ওটা আমি কোনো দিন ভুলব না। ওই অস্ত্রের সাথে যে আমার বোনের জীবন জড়িয়ে আছে। রাজকুমার, চলুন দানবপুরীর দিকে এগোতে থাকি। জানি না সামনের পথ কতটা ভয়ঙ্কর, তবে আমাদের ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে। হ্যাঁ সোনাকলি, চলো দেখা যাক কি হয়। যাই হোক না কেন, আমাদের দুজনকে খুব সাবধানে পা ফেলতে হবে আর একসাথে লড়াই করতে হবে। তাহলেই আমরা ওই দানবকে শেষ করতে পারব। সোনাকলি ও রাজকুমার দানবপুরীর দিকে যেতে থাকে। পথে তারা একটি জলাশয় দেখতে পায়। রাজকুমার খুব সহজেই লাফ দিয়ে জলাশয় পার হয়, কিন্তু সোনাকলি ভয়ে দাঁড়িয়ে যায়। কি হলো, আসছেন না কেন? লাফ দিয়েই পার হয়ে আসুন, কিচ্ছু হবে না, আমি তো আছি। এত বিপদ মোকাবেলা করতে পারছেন আর এইটুকু পার হতে পারবেন না? ভয় পাবেন না, এগিয়ে আসুন। রাজকুমার, আমি জলাশয়ে খুব ভয় পাই, কখনো নদীতে যাইনি। আমি যদি পড়ে যাই? কিচ্ছু হবে না সোনাকলি, আমি বলছি লাফ দিয়ে পার হয়ে আসুন। ভয়কে জয় করতে হবে সোনাকলি। রাজকুমার সোনাকলিকে সাহস যোগায়। সোনাকলি লাফ দিয়ে ওপারে পার হয়ে যায়। দেখেছেন, আমি বলছিলাম না কিচ্ছু হবে না। মনে সাহস আর জোর থাকলে সবকিছুই করা সম্ভব। কোনো কিছুতে পিছপা হবেন না, সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনি সফল হবেন। হ্যাঁ রাজকুমার, আপনি ঠিকই বলেছেন। সাহস আর মনের জোর থাকলে সব কিছুই করা সম্ভব। সোনাকলি ও রাজকুমার আবার রওনা হয় দানবপুরীর দিকে। রাজকুমার ও সোনাকলি একটি জঙ্গলের মধ্যে পৌঁছায়। চারদিকটা অন্ধকার নেমে আসে। চারদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। সোনাকলি, আমাদের আর সামনের দিকে না আগানোটাই ভালো হবে। চারদিকটা অন্ধকার হয়ে এসেছে, আমরা তো এই পথ চিনি না, সামনে কোনো বিপদ থাকতে পারে। আমরা আজকের রাতটা কোনোভাবে এখানেই কাটিয়ে দিই, সকাল হলে আবার রওনা হব। ঠিক আছে রাজকুমার, আমিও তাই ভাবছিলাম। রাত করে ওঠাই আমাদের জন্য ভালো হবে। এ পথ যে আমাদের অচেনা। চারিদিকে নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক আসছে, হালকা শীতল বাতাস। রাজকুমার ও সোনাকলি মশাল জ্বালিয়ে বসে বসে গল্প করে। এই তলোয়ারটা সাধারণ কোনো অস্ত্র না রাজকুমার, এটা পাতালপুরীর রাক্ষসকে শেষ করার জন্যই বানানো। বহু বছর আগে ঋষিরা এটাকে আশীর্বাদ করেছিলেন। তাহলে এই তলোয়ারটাই সেই কিংবদন্তির অস্ত্র, যেটার নাম শুনে রাক্ষসরা আজও কেঁপে ওঠে। হ্যাঁ, বলা হয়েছিল এই তলোয়ার শুধু তখনই জ্বলে উঠবে যখন একজন মানুষ ভয়কে হারিয়ে সত্যের পাশে দাঁড়াবে। তাই এতদিন এটা নিশ্চুপ ছিল। আজ বুঝতে পারছি কেন তলোয়ারটা তোমার হাতে এসেছে। তোমার ভেতরের শক্তি একে জাগিয়ে তুলেছে। একমাত্র তুমিই পারবে এই তলোয়ারটির সঠিক ব্যবহার করে রাক্ষসপুরী ও দানবপুরীর অত্যাচারী রাক্ষস ও দানবদের শেষ করতে। আমিও তো সেটাই চাই, আমি যেন আমার দিদির পাশাপাশি আরও সকল অসহায় মানুষের উপকার করতে পারি, আর কাউকেই যেন আর দানবের অত্যাচার সহ্য করতে না হয়। সোনাকলি ও রাজকুমার গল্প করতে করতে রাত পার করে দেয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা আবার রওনা হয় রাক্ষসপুরীর দিকে। পথে যেতে যেতে তারা একটি বিশাল বৃদ্ধ গাছের কাছে পৌঁছায়। গাছটির খুব কাছাকাছি যেতেই হঠাৎ ঝড় শুরু হয়। আকাশে গর্জন ওঠে, গাছের পাতা ছুটে ছুটে উড়তে থাকে। এ কি, এতক্ষণ তো সব ঠিকই ছিল,
হঠাৎ কি হলো? আকাশ কালো হয়ে গেল, চারদিকে অন্ধকার নেমে এলো। বাতাস এমনভাবে বাড়তে শুরু করলো কেন? একটু আগেও তো আকাশ পরিষ্কার ছিল। আমিও তো বুঝতে পারছি না সোনাকলি, এমন কেন হচ্ছে? এটা কি কোনো বিপদের সংকেত? হে বিধাতা, তুমি আমাদের রক্ষা করো, এই তুফান থামিয়ে দাও। এই পথ দিয়ে যেতে পারবে না। এই পথ দিয়ে যেতে হলে আমার 3টি ধাঁধার উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারো তবে যেতে পারবে এই পথ দিয়ে। ঠিক আছে, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি বলুন আপনার ধাঁধা। বলো তো, একটি জিনিস আছে, তার মুখ আছে কিন্তু সে কথা বলে না, তার পেট আছে কিন্তু সে খায় না, তার পিঠ আছে কিন্তু সে বোঝা বহন করে না, তার ভেতর দিয়ে নদী যায়, পাহাড় যায়, শহর যায়, কিন্তু সে কখনো নড়ে না, হাঁটে না, পালায় না। দিনে মানুষ তাকে দেখে পথ চিনে নেয়, রাতে মানুষ তাকে দেখে দিশা খুঁজে পায়। সে নিজে কোথাও যায় না, কিন্তু মানুষকে হাজার জায়গায় পৌঁছে দেয়। মানচিত্র। মানচিত্রের মুখ আছে মানে সামনে দেখা যায়, পেট আছে মানে ভেতরে অনেক তথ্য থাকে, পিঠ আছে মানে উল্টো দিক থাকে। মানচিত্রের ভেতর দিয়ে নদী, পাহাড়, রাস্তা, শহর আঁকা থাকে, কিন্তু মানচিত্র নিজে কখনো নড়ে না। মানুষ মানচিত্র দেখে পথ চিনে নেয়, হারিয়ে গেলে দিক খুঁজে পায়, তাই মানচিত্র নিজে স্থির থেকেও সবাইকে পথ দেখায়। দ্বিতীয় ধাঁধা। আমি আছি কিন্তু আমাকে ধরা যায় না, আমি চলি কিন্তু আমার পা নেই, আমি থামি না কিন্তু আমার বিশ্রাম নেই, আমি সবার জন্য সমান, ধনী গরিব রাজা প্রজা কাউকে ছাড়ি না, আমার জন্য মানুষ হাসে, আমার জন্য মানুষ কাঁদে, আমার জন্য জীবন বদলে যায়। সময়। সময়কে হাত দিয়ে ধরা যায় না, কিন্তু সে সব সময় চলছে, তার কোনো পা নেই, তবুও সে থামে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। রাজা হোক বা গরিব, সবাই সময়ের অধীন। সময় সুখ আনে, দুঃখ আনে, সময় মানুষকে বড় করে আবার শেষও করে। তাই এই অদৃশ্য কিন্তু শক্তিশালী জিনিসটাই হলো সময়। ঠিক আছে, এবার আমার 3 নাম্বার ধাঁধার উত্তর দিয়ে তোমাদের পথ তোমরা পরিষ্কার করে নাও। আমি জন্মাই অন্ধকারে কিন্তু অন্ধকারকে তাড়াই, আমি নিজে পুড়ে শেষ হয়ে যাই কিন্তু অন্যকে আলো দিই, আমি ছোট হলে ঘর আলো করি, আমি বড় হলে শহর আলো করি। বাতি বা আলো সাধারণত অন্ধকারেই জ্বলে ওঠে আর অন্ধকার দূর করে। মোমবাতি নিজে পুড়ে শেষ হয়ে যায় কিন্তু অন্যদের আলো দেয়। ছোট বাতি একটি ঘর আলোকিত করে আর বড় আলো পুরো শহর আলোকিত করতে পারে। তাই আলো নিজে শেষ হলেও অন্যকে পথ দেখায়। 3টি ধাঁধার উত্তর তুমি দিতে পেরেছ, তোমরা এবার এই পথ দিয়ে যেতে পারো। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। সোনাকলি ও রাজকুমার রওনা হয় রাক্ষসপুরীর দিকে। রাক্ষসপুরীর খুব কাছে গিয়ে সোনাকলি রাজকুমারকে বলে, রাজকুমার, ওই যে দেখা যাচ্ছে ওটাই রাক্ষসপুরী, আমরা সামনের দিক দিয়ে যেতে পারবো না, রাক্ষসপুরীর পেছনের দরজা দিয়ে চুপি চুপি ঢুকতে হবে। সোনাকলি ও রাজকুমার রাক্ষসপুরীর মধ্যে ঢুকে যায়। সোনাকলি রাক্ষসপুরীর মধ্যে ঢুকতেই দেখে তার বোনকে একটি পাথরের মূর্তি বানিয়ে রেখেছে। তুমি দেখো আমার দিদিকে, ওই রাক্ষস পাথর বানিয়ে রেখেছে। এবার আমি কিভাবে আমার দিদিকে আমার মানুষরূপে ফিরিয়ে আনব? শয়তান রাক্ষস আমার দিদিকে কত যে কষ্ট দিয়েছে। আমি এসেছি দিদি, তোমাকে উদ্ধার করতে। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবই। সোনাকলি বোন আমার, তুই এখানে কেন এসেছিস? আমার মতো তোদেরকেও এই রাক্ষস পাথর বানিয়ে দেবে। বোন, এখনই এখান থেকে চলে যা, এই রাক্ষসটা খুব ভয়ঙ্কর, তোদের দেখলে একটুও দয়া করবে না। না দিদি, রাক্ষস যত বড় আর ভয়ঙ্কর হোক না কেন, আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাব না, আমি তোমাকে মুক্ত করবই, আর এই শয়তান রাক্ষসকেও ধ্বংস করে দেব। তুমি ভয় পেও না দিদি। বোন, এখান থেকে পালিয়ে যা, রাক্ষস আসার সময় হয়ে গেছে, তোদের এখানে দেখলে কাউকেই জীবিত ছাড়বে না। যা বোন। ঠিক তখনই দানবটি এসে হাজির হল। কে রে, এখানে কে এসেছিল? চারদিকে মানুষের গন্ধ পাচ্ছি, তাড়াতাড়ি বল, এখানে কে এসেছিল? আমি জানি না এখানে কে এসেছিল, আমি কাউকে দেখিনি। রাক্ষসপুরীতে মানুষ আসবে কিভাবে? হয়তো আমার গন্ধই তুমি পাচ্ছ। না না না, এটা অন্য মানুষের গন্ধ। তুই আমাকে মিথ্যে বলছিস, এক্ষুনি বল, না হলে তোকে আগুনে পুড়িয়ে মারব। এই বলে রাক্ষস কর্ণকুলির গায়ে আগুন জ্বালিয়ে দিল। কর্ণকুলির যন্ত্রণায় চিৎকার করে উঠল। আমি জানি না,
দয়া করে আগুন নিভিয়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, শরীর জলে পুড়ে যাচ্ছে, নিভিয়ে দাও দয়া করে। যতক্ষণ না তুই সত্যি বলবি ততক্ষণ এই আগুনের যন্ত্রণা সহ্য করবি। দেখি তুই কতক্ষণ চুপ থাকতে পারিস। আমি জানি এখানে কেউ এসেছিল। শয়তান রাক্ষস, তুই আর কত আমার বোনকে কষ্ট দিবি? এবার তোর সব জুলুম অত্যাচারের শেষ হবে। আমি আসছি তোর সব অন্যায়ের বিনাশ করতে। দাঁড়াও সোনাকলি, এভাবে অস্ত্রহীন অবস্থায় ওই দানবের সামনে যাওয়া ঠিক হবে না। তোমার সেই অস্ত্রটি আগে হাতে নাও, তারপর রাক্ষসের কাছে গিয়ে তোমার বোনকে বাঁচাও। রাজকুমারের কথা মতো সোনাকলি মন্ত্র পড়তে শুরু করল। মুহূর্তের মধ্যেই চারদিক আলোময় হয়ে উঠল, আর সেই জাদুর লাল তলোয়ারটি সোনাকলির হাতে এসে হাজির হল। তলোয়ার হাতে নিয়ে সোনাকলি তার বোনকে বাঁচাতে দৌড়ে গেল সেই ভয়ঙ্কর রাক্ষসের বিনাশ করতে। এই রাক্ষস, বেরিয়ে আয় শয়তান, আজ আমার হাতে তোর বিনাশ হবে। তুই আমার দিদিকে কষ্ট দিয়েছিস, এই প্রতিটা কষ্টের হিসাব আজ আমি তোর কাছ থেকে নেব। বেরিয়ে আয় শয়তান, বেরিয়ে আয়, দেখি তুই কতটা শক্তিশালী। সোনাকলি বোন আমার, তুই আবার এখানে কেন আসলি? তোকে আমি কতবার করে বারণ করলাম, এখানে আসিস না, আসিস না, তুই আবার কেন আসলি? কে রে, কার এত বড় সাহস? আমার গুহায় ঢুকেছিস, আবার আমার নাম ধরে চিৎকার করছিস। তোদের কি মরার ইচ্ছে হয়েছে? মরতে এসেছিস এই রাক্ষসপুরীতে? এই তলোয়ার তুই কোথায় পেলি? এই তলোয়ার আমাকে এক্ষুনি দিয়ে দে, নইলে তোদের দুজনকেই তোর বোনের মতো পাথরের মূর্তি বানিয়ে দেব। তাড়াতাড়ি দিয়ে দে বলছি। ঠিক আছে, আমি তোকে এই তলোয়ারটি দিয়ে দেব, কিন্তু তার আগে তুই আমার বোনের শরীর থেকে আগুন নিভিয়ে দে, আর তাকে আবার মানুষ রূপে ফিরিয়ে দে। না না, আমি অত বোকা নই। তুই আগে আমাকে তোর তলোয়ারটি দে, তারপর আমি তোর বোনকে মানুষ রূপে ফিরিয়ে দেব, নইলে কিছুতেই ফিরিয়ে দেব না। তোর বোন এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক আছে, তুই আমার বোনকে ঠিক করে দিবি না, তাই তো? হে জাদু, তুমি আমার বোনের শরীর থেকে আগুন নিভিয়ে দাও। সঙ্গে সঙ্গে কর্ণকলির শরীর থেকে আগুন নিভে যায়। এটা দেখে রাক্ষস ভয়ে কাঁপতে থাকে। এটা কিভাবে সম্ভব? তুই কে? তুই আমার জাদু বল নষ্ট করলি কিভাবে? আমি সোনাকলি, আমি তোর বিনাশ করতে এসেছি। আজ এখানেই তোর শেষ হবে। আমি তোকে ধ্বংস করব, আর শুধু তোকে নয়, তোর এই রাক্ষসপুরীকেও ধ্বংস করব। আর কোনো নিরীহ মানুষকে তোরা আর কষ্ট দিতে পারবি না। সোনাকলির কথা শুনে রাক্ষস ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাক্ষস তো এখান থেকে পালিয়ে গেল, এখন আমাকে যেভাবেই হোক আমার দিদিকে মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে? আর কি কোনো উপায় আছে দিদিকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনার? সোনাকলি, এই জাদু তলোয়ার দিয়ে যখন রাক্ষসদের বিনাশ করা যায়, তখন নিশ্চয়ই এই তলোয়ার দিয়েই রাক্ষসের জাদুবল নষ্ট করা সম্ভব। তুমি একটি কাজ করো, এই তলোয়ারটি তোমার দিদির গায়ে স্পর্শ করো। মানুষ রূপে ফিরিয়ে আনার এটাই হয়তো একমাত্র উপায়। সোনাকলি রাজকুমারের কথা মতো জাদু তলোয়ারটি কর্ণকলির শরীরে স্পর্শ করল। তখনই কর্ণকলির শরীর আলোময় হয়ে উঠল। তলোয়ারটির পবিত্র স্পর্শে কর্ণকলির পাথরের আবরণ ভেঙে যায় এবং সে আবার মানুষের রূপ ফিরে পায়। মানুষের রূপে ফিরে এসে কর্ণকলির দু চোখ জলে ভিজে যায়। সে ছোট বোন সোনাকলির দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সোনাকলি ছুটে গিয়ে তার দিদিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। দিদি, তোমার জন্য তুমি কত কষ্টই না সহ্য করেছ। তুমি কেন একা একা এই গহীন জঙ্গলে এসেছিলে? তুমি জানো না, তোমার কিছু হলে তোমার এই ছোট বোনটার কি হতো? আমি তোমাদের ছাড়া ভালো থাকতে পারি না দিদি। সোনাকলি বোন আমার, তোর বিপদের কথা শুনে আমি পঙ্খিরাজ সাথে ওই পাহাড়ের কিনারায় এসেছিলাম। সেখানে এসে যখন দেখলাম তুই নেই, তখন আমার মন ভেঙে গেল। চারদিক অন্ধকার লাগছিল, মাথা ঠিক ছিল না। কি করব, কিভাবে করব, কিছুই বুঝতে পারছিলাম না। তোকে খুঁজতে খুঁজতেই আমি ওই জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম। তখনই এই রাক্ষস আমাকে রাক্ষসপুরীতে বন্দি করে ফেলে। সত্যি, আপনাদের দুই বোনের ভালোবাসা না দেখলে বুঝতেই পারতাম না যে ভালোবাসা আর বিশ্বাসের জোরে এত কিছু করা যায়। আপনাদের সম্পর্কটা এত মধুর যে আমার বলার ভাষা নেই। সোনাকলি বোন, ইনি কে? দেখে তো মনে হচ্ছে কোনো এক রাজার রাজকুমার। হ্যাঁ দিদি, আমি যখন সাপ দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তখন এই রাজকুমার আমাকে সেখান থেকে উদ্ধার করে তার রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন। ইনি আমার জীবন বাঁচিয়েছেন। শুধু তাই নয় দিদি, তোমাকে বাঁচানোর জন্য আমার সাথে অনেক বিপদের মোকাবিলা করেছেন। রাজকুমার না থাকলে হয়তো আমি একা এত কিছু সামলাতে পারতাম না।
ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা বলার ভাষা আমার নেই। তুমি আমার ছোট বোনটাকে আগলে রেখেছ, এর জন্য আমি তোমার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমাদের দুই বোনের জীবন তুমি বাঁচিয়েছ। না, এভাবে কেন বলছেন? সবই বিধাতার ইচ্ছা। বিধাতার ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। আমি তো শুধু উসিলা মাত্র। আপনার বোন সোনাকলি খুবই সাহসী আর বুদ্ধিমান। তার সাহস আর বুদ্ধির কারণেই আজ আপনাকে মুক্ত করা সম্ভব হয়েছে। বাবা কেমন আছেন? কতদিন হলো বাবাকে দেখি না। চলো বোন, আমরা এখন বাড়ি ফিরে যাই। বাবা কেমন আছেন, কি করছেন, আমরা কিছুই জানি না। হয়তো আমাদের চিন্তায় চিন্তায় বাবা ভালো নেই। হ্যাঁ বোন, চলো। তবে বাড়ি ফেরার আগে আমাদের একজন সাধু বাবার সাথে দেখা করতে হবে। ওনার সাথে দেখা করেই আমরা বাড়ি ফিরব। এরপর সোনাকলি, কর্ণকলি ও রাজকুমার তিনজন একসাথে সাধু বাবার কাছে যাওয়ার জন্য রওনা হয়। ওরা তিনজন একসাথে সেই ঋষির কাছে এসে দাঁড়ায়। ঋষি বাবা, আমি পেরেছি আমার বোনকে ওই রাক্ষসের হাত থেকে মুক্ত করতে, কিন্তু ঋষি বাবা, রাক্ষসীটা আমার হাত থেকে পালিয়ে গিয়েছে। এই জাদু তলোয়ার হাতে থাকা সত্ত্বেও আমি তাকে হত্যা করতে পারিনি। আমি কিছু করার আগেই সে এখান থেকে পালিয়ে যায়। সোনাকলি, আমি জানতাম তুমি পারবে। তোমার ভেতরে এমন এক শক্তি আছে যাকে কেউ কখনো হারাতে পারবে না। সেই শক্তির নাম ভালোবাসা, আর তারপরেই আসে সত্য আর মনের জোর। ভালোবাসা আর মনের জোর থাকলে সব অসম্ভবকেও সম্ভব করা যায়। তুমি তোমার বোনকে উদ্ধার করেছ, কিন্তু তোমার পথচলা এখানেই শেষ নয়। এবার তোমাকে তোমার জীবনে ঘটে যাওয়া সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তোমার মা ও তোমার দুই ভাই, তাদেরও তোমাকে উদ্ধার করতে হবে। সামনে তোমার জীবনে আরও অনেক ঝড় আসবে, কিন্তু শক্ত হাতে সব কিছুর মোকাবিলা করতে হবে। ঋষি বাবা, আমার আদরের একমাত্র ছোট বোন সোনাকলি। ওর কিছু হলে আমি ঠিক থাকতে পারি না। ওর অতীতে যা কিছু হয়েছে সব ভুলে কি আমরা শান্তিতে আমাদের মতো করে জীবনযাপন করতে পারি না? আমি চাই না আমার বোনের জীবনে আর কোনো বিপদ আসুক। আমি চাই না ঋষি বাবা, আমি চাই না। এটাই নিয়তি মা। নিয়তি কখনো থেমে থাকে না। সোনাকলির ভাগ্য অনেক কঠিন। সে সোনার পালঙ্কে জন্ম নিয়েও সেই পালঙ্কে ঘুমানোর সৌভাগ্য পায়নি। তার বসে থাকলে চলবে না। তার মাথার ওপর অনেক দায়িত্ব। একদিন একে একে তাকে সব দায়িত্ব পালন করতে হবে। তবে মনে রেখো, সোনাকলি, একসময় তুমি হবে সৌভাগ্যের প্রতীক, শুভ শক্তির এক আশ্চর্য ক্ষমতার অধিকারী। এর বেশি আমি আর বলতে পারছি না। ঠিক আছে ঋষি বাবা, আমরা এখন যাই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব কাজে সফল হতে পারি এবং সব অন্যায়ের প্রতিবাদ করতে পারি। ঋষির কাছ থেকে বিদায় নিয়ে সোনাকলি, কর্ণকলি ও রাজকুমার একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওরা কিছু দূর হাঁটার পর সোনাকলি রাজকুমারকে বলে, রাজকুমার, এখন তো আমি আমার দিদিকে রক্ষা করতে পেরেছি। আপনি চাইলে এখন আপনার রাজপ্রাসাদে ফিরে যেতে পারেন। আমরা দুবোন একাই বাড়ি ফিরে যেতে পারব। আমাদের আর কোনো সমস্যা হবে না। এ কি সোনাকলি, এভাবে কেন বলছিস? ভাই, তুমি কি এখনই তোমার রাজপ্রাসাদে ফিরে যেতে চাও, নাকি আমাদের সাথে আমাদের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসো? আমাদের কোনো সমস্যা হবে না। আসলে দিদি, আপনাদের এভাবে মাঝপথে একা ফেলে যেতে আমার মোটেও ভালো লাগছে না। এভাবে রাজপ্রাসাদে ফিরে গেলে আমার মন সেখানে বসবে না। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর আমার রাজপ্রাসাদে ফিরে যাব। না ভাই, সমস্যা হবে কেন? তুমি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছ, বাবা তোমাকে দেখলে খুব খুশি হবেন। চলো, তুমি আমাদের বাড়িতে চলো, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে দিদি, তাহলে আমি পঙ্খিরাজকে ডাকছি। পঙ্খিরাজ আমাদেরকে নিমিষেই বাড়ি পৌঁছে দেবে। সোনাকলি মন্ত্র পড়ে পঙ্খিরাজকে ডাকতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে বিশাল পঙ্খিরাজ সেখানে হাজির হল। বলুন মালিক, আমি আপনার কি সাহায্য করতে পারি? পঙ্খিরাজ, তুমি আমাদের বাড়িতে নিয়ে চলো। খুব তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরতে চাই। ঠিক আছে মালিক, আপনারা তিনজন আমার পিঠে শক্ত করে ধরে বসুন। আমি নিমিষেই আপনাদের বাড়িতে পৌঁছে দেব। তারপর সোনাকলি, কর্ণকলি ও রাজকুমার তিনজন পঙ্খিরাজের পিঠে চেপে বসে। মুহূর্তের মধ্যেই পঙ্খিরাজ তাদের উড়িয়ে নিয়ে যায়, আর অল্প সময়ের মধ্যেই তারা নিরাপদে নিজেদের বাড়িতে পৌঁছে যায়। কর্ণকলি বাড়ি ফিরেই ব্যাকুল হয়ে বাবাকে ডাকতে শুরু করল। বাবা, বাবা তুমি কোথায়? দেখো বাবা, তোমার দুই মেয়ে আবার তোমার বাড়িতে ফিরে এসেছে। কোথায় তুমি বাবা?
ঘরের এক কোণা থেকে আরেক কোণায় ছুটে বেড়ায় সে। এমন সময় সোনাকলি ঘরে ঢুকে বলে, দিদি, বাবাকে পেয়েছ? আমিও তো বাইরে চারপাশে খুঁজে দেখলাম, কিন্তু বাবাকে কোথাও পেলাম না। আমার মনে হয় বাবা মাঠে গেছেন। চলো দিদি, আমরা মাঠে যাই। হ্যাঁ রে বোন, চলো। বাড়িতে তো বাবা নেই, কতদিন বাবাকে দেখি না। বাবার জন্য মনটা কেমন জানি করছে। চল, দেরি না করে মাঠেই যাই। বাবাকে খুঁজতে খুঁজতে মাঠের দিকে এগিয়ে যায়। কিন্তু কোথাও বাবার দেখা নেই। ফেরার পথে হঠাৎ তাদের চোখে পড়ে একটি পুরনো গাছের নিচে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। সোনাকলি এগিয়ে গিয়ে, দাদিমা, তুমি কি আমাদের বাবাকে দেখেছ? আমরা দুবোন খুব বিপদে পড়ে গিয়েছিলাম, তাই এতদিন বাড়িতে ফিরতে পারিনি। আজ বাড়ি ফিরে বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো আমাদের বাবা কোথায় গেছেন? কেন বাছা, তোরা কি কিছুই জানিস না? তোর বাবা তো আর নেই রে মা। গত পরশুই গ্রামবাসী মাঠের মধ্যে তোর বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তোদের খবর দিতে চেয়েছিল সবাই, কিন্তু তোরা কোথায় আছিস কেউ জানতো না। তাই বাধ্য হয়ে তোর বাবাকে কবরস্থানে দাফন করে। না, এটা হতে পারে না। আমার বাবা মারা যেতে পারে না। বাবা আমাদের ছেড়ে চলে যেতে পারে না দিদি। বুড়িমা এসব কি বলছে দিদি? আমার বাবা কোথায়? তুমি আমার বাবাকে এনে দাও। আমরা এখন কাকে বাবা বলে ডাকবো? বাবা, তুমি ফিরে এসো। দেখো বাবা, তোমার দুই মেয়ে আবার তোমার বুকে ফিরে এসেছে। দিদি, তুমি কিছু বলছো না কেন? আমার বাবা কোথায়? বলো দিদি, আমি আমার বাবাকে চাই। আমি আমার বাবাকে চাই। হে বিধাতা, তুমি আমার বাবা কেন নিয়ে গেলে? আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও। আমরা এতিম হতে চাই না। কাঁদিস না রে মা, একদিন আমাদের সবাইকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তোর বাবাও বিধাতার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এখন আর কেঁদে কি হবে? যা বাছা দুবোন, বাড়ি ফিরে যা। এত অল্প বয়সেই তোরা মা বাবা দুজনকেই হারালি। সবই বিধাতার ইচ্ছা। শক্ত হমা, বাড়ি ফিরে যা। সোনাকলি ও কর্ণকলি কান্না করতে করতে বাড়ি ফেরে। ঘরের মধ্যে বসেছিলেন রাজকুমার। তাদের এমন অবস্থায় দেখে রাজকুমার অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে আপনাদের? আপনারা কাঁদছেন কেন? আর আপনার বাবা কোথায়? আপনারা কি তাকে খুঁজে পাননি? আমাদের বাবাকে আমরা আর এই দুনিয়ায় খুঁজে পাবো না ভাই। বাবা আমাদের দু বোনকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। আমরা দু বোন একেবারে একা হয়ে গেলাম। এই দুনিয়ায় এখন আমাদের আর কেউ রইল না। ছোটবেলাতেই মাকে হারিয়েছি। বোনটাকে আমি নিজের বুকে আঁকড়ে ধরে মানুষ করেছি। বোনকে বাঁচাতে গিয়ে বাবাকেও হারিয়ে ফেললাম। এ সব কিছুর জন্য আমিই দায়ী। ধবলকে হারালাম। ধবলই যদি জমিদারের মেয়ের ফুলগাছ না খেত, তাহলে আমার বোনটাকে পরীদের কাছে যেতে হতো না, কোনো বিপদও আসতো না। বাবাকে নিয়ে আমরা খুব ভালোই ছিলাম। আজ বাবা আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। এখন আমরা কি করব ভাই? দিদি, আপনারা কাঁদবেন না। আমরা কেউই এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসিনি। সবাইকেই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। জানি না আপনারা আমার কথায় কি মনে করবেন, তবে আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। আপনাদের বাবা তো আর বেঁচে নেই। আপনারা দু বোন এই বাড়িতে একা থাকলে আপনাদের মন আরও খারাপ হবে। তাই আমি বলছি, যদি কিছু মনে না করেন, আপনারা আমার রাজপ্রাসাদে গিয়ে কিছুদিন ঘুরে আসুন। আপনাদের মনটা একটু ভালো হবে। পরে না হয় আবার নিজের বাড়িতে ফিরে আসবেন। বিশ্বাস করুন দিদি, আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। না ভাই, সেটা কেমন করে হয়? বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা বাবা নেই এই বাড়িতেই থাকব, কোথাও যাব না। আর তোমার রাজপ্রাসাদে গেলে মানুষ আমাদের কি বলবে? ভাই হয়ে বলছি, আমার কথা রাখুন। দয়া করে আমার রাজপ্রাসাদে চলুন। আপনাদের কেউ কিছু বলবে না, সম্মানের সাথেই থাকতে পারবেন। থাক ভাই, আমরা কোথাও যেতে চাই না। বন্ধুরা, আমি আয়েশা। এখন দেখুন সোনাকলি আর কর্ণকলি কি রাজকুমারের সঙ্গে যাবে আর তাদের সঙ্গে কি ঘটবে সব কিছু জানতে পর্ব 10 দেখুন। তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। আর পর্ব 9 কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।